এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। এখন প্রকাশে আমার সঙ্গে আজ যোগ দিয়েছেন পাভেল পার্থ এবং নাজিফা জান্নাত। নাজিফা হচ্ছে সমন্বয়কারীদের একজন, যিনি এইমাত্র আমি অনুষ্ঠান শুরুর সময় শুনলাম যে বঙ্গভবনে যাওয়ার সুযোগ হয়েছিল, দেখার সুযোগ হয়েছে। আমার মনে হয় বঙ্গভবন দর্শন দিয়ে আমরা শুরু করতে হবে, তার বঙ্গভবন অভিজ্ঞতাটাকে শুনি, তারপর হ্যাঁ নাজিফা। আমরা যেদিন বঙ্গভবনে যাই সেদিন প্রথমে তো আমরাও সেখানে ছিলাম 13 জন সমন্বয়ক এবং আমাদের সাথে ছিলেন দুজন শিক্ষক। একজন ছিলেন আমাদের ডক্টর তানজিমউদ্দিন খান আর একজন ছিলেন আসিফ নজরুল। তো আমরা বঙ্গভবনে যাওয়ার পরে আমাদেরকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। ওখানে আমরা তো আলোচনা করার জন্য যাই, তো প্রাথমিকভাবে হচ্ছে আমাদের ওখানে 4 জন বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে 4 জন আমাদের সমন্বয়কদের থেকে এবং 2 জন লিয়াজু কমিটির জায়গা থেকে, টোটাল 4 জন, 2 জন সমন্বয়ক এবং 2 জন লিয়াজু কমিটির জায়গা থেকে তারা গিয়ে রাষ্ট্রপতি এবং যেই সেনাপ্রধানরা ছিল তাদের সাথে এক ধরনের তাদের সাথে আলোচনা হয় যে আমাদের প্রধান উপদেষ্টা কে হবেন। তো সেই ব্যাপারে তারা বেশ খানিকক্ষণ তারা আলাপ করে এটা তারা এনশিওর করেন যে এখানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসই হচ্ছেন। তারপরে হচ্ছে তারা আসেন, এরপরে আমরা বাকি যারা ছিলাম আমাদের টিচাররা সহ আমরা সবাই মিলে গিয়ে আরেকবার আমাদের আলোচনা হয় আর কি। সেই আলোচনায় আপনি অংশ নিয়েছিলেন? জি। আপনার জায়গা থেকে কি প্রস্তাবনা ছিল বা কি বক্তব্য ছিল বঙ্গভবনে? আমাদের আসলে আলোচনা প্রস্তাবনা রাখবার সেদিন আমাদের সুযোগ ছিল না। ওখান থেকে আমাদের আলোচনা এটাই হয় যে আমাদের টোটাল যে 15 জনের আমাদেরকে জানানো হয় যে উপদেষ্টা মণ্ডলীতে 15 জন থাকবেন এবং তাদের যে সিলেকশন প্রক্রিয়া সেটা হচ্ছে আমাদের জায়গা থেকেই যাতে আলোচনা করে আমরা ঠিক করি এবং এটা ফাইনালাইজ করার আগে তাদেরকে যাতে এটা একটু জানানো হয়, তাদের কনসার্নের জায়গা মানে আলোচনা করে তারপরে যাতে এটা ফাইনাল হয় সেটা তারা। এই যে আমরা আলোচনা শুরুর আগে বলছিলেন যে আমাদের পাভেল ভাই প্রজন্ম নিয়ে বলছেন, আপনি বলছেন আপনি মিলেনিয়াম প্রজন্ম, জেনজি প্রজন্ম, নানা রকম কথা। কিন্তু আমার একটা বিষয় হচ্ছে যে আপনি তো মাত্র অনার্স শেষ করলেন, তাই না? স্কুল কলেজ এই যে অনার্স বিশ্ববিদ্যালয় পর্যায়ে, তারপর একদম বঙ্গভবনে যে এই যে দর কষাকষি একটা এইরকম একটা পর্যায়ে, হ্যাঁ, এই বিষয়টা কেমন লাগলো যে আপনার অভিজ্ঞতাটা? না, আমরা তো আসলে একটা মানে সিরিয়াস পলিটিক্যাল এবং মানুষের এই যে আমরা বলছি যে গণ অভ্যুত্থানের জায়গা থেকে আমরা তো এটা একটা সহজ জার্নি ছিল না। মানে এটা তো আসলে এই জার্নিটা তো শুরু হয়েছিল অনেক আগে, মানে এক যুগেরও বেশি সময় ধরে এই জার্নির সাথে দেশের মানুষজন পরিচিত এবং আমরাও আমাদের জায়গা থেকে আমরা অনেকেই এই জার্নিটার সাথে এই যেই ফ্যাসিবাদী যেই রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে, ফ্যাসিবাদী সরকার রয়েছে, তার বিরুদ্ধে তো আমাদের যে ভয়েস রেজ করার জায়গা সেটা আমরা স্টুডেন্ট হিসেবেও আমরা অনেকেই গত 5-6 বছর ধরেই আমরা এই জার্নির সাথে। 2018-তে যখন এই যে কোটা বিরোধী, এখন তো বৈষম্য ব্যাপার, এই যে আন্দোলন ছিল, সেখানে কি আপনি যুক্ত ছিলেন? সেখানে আমি সেখানে আপনার ভূমিকা ছিল। তখন আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন? আমি তখন যখন আন্দোলন হয়েছিল তখনও আমি ইস্ট ওয়েস্টে সবেমাত্র ভর্তি হয়েছি এবং আমাদের তখনও রামপুরা ব্রিজ আমরা ব্লক করেছি, আশেপাশে যতগুলো হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল নর্থ সাউথ, তারাও আমাদের সাথে যুক্ত হয়েছিল। এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয় মিলে হচ্ছে তখনও আমরা আমাদের প্রোটেস্ট করার যে জায়গাটা, সংস্কার যাওয়ার জায়গাটা, সেটা আমরা করেছিলাম। আপনি যে প্রশ্নটা করছিলেন যে আসলে এরকম একটা জার্নি শেষে আসলে বঙ্গভবনে যাওয়ার যে জায়গাটা, এটা আমি বলবো যে এই প্রক্রিয়া তো আসলে আমাদের অনেক লম্বা সময় ধরে এই প্রবণতা আমাদের মধ্যে ছিল যে এই ধরনের যে কাঠামো গড়ে উঠছে সেখানে আসলে বাংলাদেশের সকল নাগরিক যারা আসলে নিজেদের অধিকারের ব্যাপারে সোচ্চার তারা আসলে এই প্রক্রিয়ার মধ্যে ছিল। এবং একজন শিক্ষার্থী হিসেবে আমরা আসলে এই 1 মাসের জার্নির আগে আমি জানি না আসলে কতজন ভাবতে পেরেছিল যে 1 মাসের একটা জার্নিতে আসলে এরকমভাবে স্বৈরাচারের পতন ঘটবে। তো সেই জায়গা থেকে যখন আমরা আমাদের পাবলিকের যারা ছিল তাদের এক ধরনের অংশগ্রহণ ছিল, তারা এটা প্রাথমিকভাবে মুখ্য ভূমিকা পালন করেছে। কিন্তু আমি বলবো যখন হচ্ছে গিয়ে আন্দোলনটা স্তীমিত হয়ে যাচ্ছিল 15 তারিখের পরে, তখন আসলে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের এই যে বাড্ডা, রামপুরা এবং হচ্ছে আফতাবনগরের জোনের যে আন্দোলন, সেটা আসলে পরবর্তীতে আমাদের আন্দোলনটাকে এগিয়ে নেওয়ার জায়গাতে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তো আমরা সেইখানে যে ভূমিকা রাখার বিষয়টা, সেখান থেকেই আসলে এই যে সমন্বয়ক হিসেবে আমার মূল সমন্বয়কে উঠে আসার যে জায়গাটা, সেটা আমরা তারা সবাই সিদ্ধান্ত মিলেই এটা এনশিওর করে, এবং সেইখানে আমি একজন প্রতিনিধি হিসেবে আমরা আসলে এই জার্নির একজন পার্ট হিসেবেই আমাদের আসলে বঙ্গভবনে যাওয়া। এটাকে তো বিচ্ছিন্ন করে দেখলে হবে না। আমাদের আন্দোলন থেকে, আন্দোলন আসলে এই দেশের গণমানুষের একটা যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার নির্যাস। পাল ভাই, আমরা নাজিফা জান্নাতের অভিজ্ঞতা শুনছিলাম, হয়তো আরও কথা জানতে চাবো, কারণ 2018 থেকেও তো ওর যাত্রাটা যে একদম ইন্টারমিডিয়েট শেষ করে এসে প্রথমেই ও ইস্ট ওয়েস্টে এসে এই আন্দোলনের সাথে যুক্ত। কিন্তু এই কোটা বিরোধী আন্দোলন, তারপর তার আগে আমরা যদি তখন বলি যে এই যে নিরাপদ সড়ক চায়ের জন্য কিশোর বিদ্রোহ আন্দোলন, মানে এগুলো তো ওদের একটা অভিজ্ঞতার অর্জন। সেই অভিজ্ঞতাটাকেই কিন্তু আমরা দেখলাম 2024 এসে কাজে লাগালো, এবং নেতৃত্ব, এই যে যেমন নাজিফাও বলল, তার এই অভিজ্ঞতা 18 সাল থেকেই। এই আন্দোলনের যে যাত্রা এই প্রজন্মের, সেটা আপনার পর্যবেক্ষণটা কি? প্রথমে ধন্যবাদ জানাই এখন টেলিভিশনকে, এবং আপনাকে অবশ্যই নাজিফা সহ যারা এই যে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান বলছি, আসলে আমরা মনে করছি যে এখন আসলে আমরা অভ্যুত্থানের ভেতরেই আছি, যে জুলাইতেই আছি। অভ্যুত্থান তো এমন নয় যে এটা আসলে পরশু দিন বা 3 দিন বা 1.5 দিনের বিষয়। তো এখন ঘটনা যেটা, সেটা হচ্ছে যে মানে এই যে প্রবণতা যে কোনো একটা কর্তৃত্ববাদের বিরুদ্ধে, বা যেটা নাজিফা বলছে যে একটা ফেসিবাদী মানে সিস্টেমের বিরুদ্ধে আসলে দাঁড়ানো কিংবা প্রশ্ন করা, এই প্রশ্ন করার চলটা কিন্তু অনেক ছিল। আমরা যদি আরও পিছনে যাই, যে যখন হুল বা সাঁওতাল বিদ্রোহ হচ্ছে, কিংবা উলগুলান বা মুন্ডা বিদ্রোহ হচ্ছে, যখন তেভাগা আন্দোলন হচ্ছে, টঙ্ক নানকার বিদ্রোহ হচ্ছে, যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলো আসলে হচ্ছে, কিংবা আমরা যখন মানে 69-এর গণ অভ্যুত্থান দেখছি, কিংবা আমরা যখন মাতৃভাষার জন্য আসলে কথা বলছি, কিংবা আমরা যখন আসলে মুক্তিযুদ্ধ আসলে করছি, তখনও কিন্তু আমরা একটি কর্তৃত্ববাদকে একটা হচ্ছে যে আপনার খুবই প্রবল কোনো একটা রেজিমের বিরুদ্ধেই আসলে প্রশ্ন তুলছে, এমনকি 90-তে আসলে সেই প্রশ্ন তুলেছি। তার মানে সমাজে এই প্রশ্ন, এই ভাষায় প্রবণতা আছে। তার মানে আমাদের যদি মানে এইভাবে যদি বলি যে আমাদের সংস্কৃতি, আমাদের সমাজ বাস্তবতায় এই প্রবণতাগুলো আসলে আমাদের ভিতরে আছে, আমাদের আকাঙ্ক্ষায় আছে, মানে এই বাস্তবতা আসলে আছে। কিন্তু একটা বিষয় যে আমরা একটা প্রজন্মকে বলি, মানে প্রজন্ম তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে মানে এই প্রজন্মকে আমরা মানে এখন এই বিশেষ করে এই জুলাই মানে অভ্যুত্থানে যে প্রজন্ম, জেনজি প্রজন্মদের কথা বলা হচ্ছে, বা অন্যান্য যত মিলেনিয়াম প্রজন্ম বলছে, বা মানে আলফা প্রজন্ম, এরকম যত প্রজন্ম আছে, মানে সব প্রজন্মের ভেতরেই কিন্তু কোনো না কোনোভাবে একটি ঐক্য, আবার বিচ্ছিন্নতাও আছে। এখন বিষয় হইতেছে যে ঐক্য এবং বিচ্ছিন্নতাকে কিভাবে পাঠ করছে, সময় কিভাবে পাঠ করছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা একটা লম্বা সময় শুনেছি যে কোট আনকোট যে এই প্রজন্ম যাদের সারাদিন মোবাইল নিয়ে থাকে, ওরা কোনো কিছু চিন্তা করে না, মানে কোনো কিছুই আসলে করে না, বা এরকম। এমনকি আমরা এটাও শুনেছি যে সমাজের সঙ্গে একটা বিচ্ছিন্নতা আসলে আছে, যে এরা এটা বোঝানোর জন্য আসলে আমরা আবার খুব বর্ণবাদী হয়েছি, যে আমরা বলছি যে এই প্রজন্ম আসলে পোল্ট্রি মুরগির মতো, মানে এইরকম বর্ণবাদ মনস্তত্ত্ব আসলে আমাদের মধ্যে আছে। ফার্মের মুরগি আসলে মানে ফার্মের মুরগির মতো। তো এই যে প্রবণতা, অথচ এই ফার্ম সিস্টেম কিন্তু আমরাই তৈরি করেছি, যে আমরা বলছি ফার্মের মুরগির মতো আসলে এই প্রজন্ম। তো মানে আমরাই টিকিয়ে রেখেছি এই ফার্ম ব্যবস্থা। তো এই প্রজন্মই কিন্তু আসলে নিরাপদ সড়কের জন্য কি করেছে আমরা চিন্তাই করা যায় না, বা কোটার বিরোধী যে আন্দোলন শুরু করেছে, পরবর্তীতে এই সময়ে যখন তাদের এই যে আন্দোলন, বিশেষ করে যে জুলাই অভ্যুত্থানে যে তাদের মানে এক হয়ে যাওয়া, যখন আসলে সব পোশাক এক হয়ে যাচ্ছে, ইংলিশ মিডিয়াম, প্রাইভেট মানে পাবলিক বিশ্ববিদ্যালয়, কেউ আর খামারে থাকে না, মানে 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 আসলে কাউকে থামানো যাচ্ছে না। মানে একজন দিনমজুর শ্রমিক, নির্মাণ শ্রমিক চলে আসছেন, বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এক হচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করবেন যে এই মানে আমার যেটা বিবেচনায়, মানে বাংলাদেশের বিগত সময়ের আন্দোলন সংগ্রামের প্রবণতায় যদি এই আন্দোলনকে খুব মানে খুব সাধারণভাবে একদম এখনই আসলে মানে একটা পাঠ করি আসলে বলি, তাহলে আমার বিবেচনায় এই বিষয়টা এই পর্যায়ে গিয়েছে যখন একটা মানে কর্তৃত্ববাদী রেজিমকে আসলে প্রশ্ন করেছে এবং তার পতন ঘটাতে আসলে তারা মানে পেরেছে। এটা হয়েছে শুধুমাত্র আমার কাছে মনে হয় যে মেয়েরা এবং মায়েরা সবচেয়ে বেশি রাস্তায় নেমেছে বলে।
এটা হচ্ছে আমার বিষয়। এবং তার সাথে বাংলাদেশের একদমই ওই অর্থে শ্রমিক মজুর শ্রেণী তারা আসলে মিলেছে বলে এটা শুধুমাত্র ছাত্রবর্গ দিয়ে বা জনতাবর্গ দিয়ে আসলে বোঝা যাবে না, বরং এটিকে আমরা হয়তো আড়াল করে দিতে পারি। যখন মায়েরা রাস্তায় নেমে আসছে, তো মায়েদের কাছে তার সন্তানের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যখন উনি দেখছেন, মায়েরা দেখছে যে তার সন্তানেরা আসলে রক্তাক্ত হচ্ছে, গুলিবিদ্ধ হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তখন তো ওই মায়েদেরকে আটকানো যাচ্ছে না। এবং আমাদের সেই কর্তৃত্ববাদী রেজিম এটা পাঠ করতে আসলে ভুল করেছে, বরং তার পাঠ করা দরকার ছিল এর আগের যত বিদ্রোহ ছিল। আপনি টঙ্ক আন্দোলনে দেখেছেন যে রাশিমণি নেতৃত্বে যখন নারীরা নেমেছে, হুলেও দেখেছেন চা বাগানের আন্দোলনে, গণ অভ্যুত্থানে, 90-এ, মুক্তিযুদ্ধে যখনই নারীরা নেমেছে, মেয়েরা নেমেছে, তখন এটা আটকানো যাচ্ছে না। তার মানে যারা সেই যে রেজিম, যাদের পতন ঘটেছে, তাদের এই রিডিংয়ে আসলে ভয়ঙ্কর রকমের এখানে ভুল ছিল। এখানে আমরা মিলাতে পারি যে আমরা আপনি মায়েদের কথা বললেন, আমরা যদি মানে মুক্তিযুদ্ধের সঙ্গে বলি, সেখানেও যে মায়েদের ভূমিকা ছিল যে সন্তানকে যুদ্ধে পাঠানো। এবং আমরা দেখলাম রেসিডেন্সিয়াল মডেল স্কুলের যে ছেলেটি মারা গেল বা শহীদ হলো, সেইখানে তারপর থেকে কিন্তু আমরা দেখলাম যে আমাদের মায়েরা, আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখি বা বিভিন্ন পারিবারিক আড্ডায় দেখি, যেখানেই দেখি, তাদের মধ্যে কিন্তু ওই জাগরণটা দেখতে পেলাম যে আমি আমার সন্তানকে হারিয়েছি এবং এই সন্তান কার, হয়তো আমরা তখন পর্যন্ত পরিচয় জানতাম না, কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মায়েরা বলছে মানে আমাদের সন্তানের নিরাপত্তা চাই। আমি আমার আমার অভিজ্ঞতার কথা বলতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে যখন আমরা আন্দোলন করছিলাম, তো তখন তো আমরা বক্তব্য দেওয়ার জন্য ডাকতাম যে কারা কারা বক্তব্য দেবেন। এখানে সাংবাদিকরা কথা বলেছে, এখানে মুক্তিযোদ্ধা এসে কথা বলেছে, এবং সব থেকে বেশি আমরা পার্টিসিপেশন যাদের দেখেছিলাম তারা ছিল অভিভাবক এবং তারা ছিলেন মা। তো আমি গিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি যে কি বিষয়, আপনিও আসছেন আন্টি, মানে কেন আসছেন? তো বলছে মেয়েকে তো ঘরে আটকে রাখতে পারছি না মা, ও তো আসবেই, অনেক চেষ্টা করেছি, ঘরে তালাও দিয়েছি, তার রুমে তালাও দিয়েছি, কিন্তু কোনোভাবেই তাকে ঘরে আটকে রাখতে পারছি না। তো সে যখন রাস্তায় নামছে, আমাকেও তো আসতে হবে, আমাকেও তো দেখতে হবে যে ও ঠিকঠাক আছে কিনা। আমি দেখছি যে মেয়ে দৌড়াচ্ছে, একই সাথে তার মাও দৌড়াচ্ছে। এবং আমরা যতদূর গিয়েছি, একদিন আমরা আমাদের রামপুরা ব্রিজ থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত এসেছিলাম আর কি, 5 তারিখের আগেই আমাদের একদিন লং মার্চ করে আমরা এখান থেকে আমাদের রামপুরা থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত এসেছি। আমি এবং দেখেছি যে সেই আন্টি পুরো রাস্তা হেঁটে, দ্রোহযাত্রার দিন, দ্রোহযাত্রার আগে আগেও একদিন আমরা গিয়েছিলাম এরকম একদম রামপুরা ব্রিজ থেকে। তো আমি যখন শাহবাগে গিয়েছি, আমি তো মাইক হাতে নিয়ে রিক্সার সাথেই করে যাচ্ছিলাম, আমাকে স্লোগান দিতে হচ্ছিল বা ডিরেকশন দিতে হচ্ছিল যে আমরা কোন দিক থেকে কোন দিকে যাব। তো যখন আমি শাহবাগে নামলাম, নেমে আবার দেখছি যে সবার কি অবস্থা, আমরা আছি কিনা একসাথে। তো আমি দেখলাম যে 3 জন অভিভাবক, তারা মা, এবং তারা তাদের সন্তানের সাথে ওই পুরো রাস্তাটা হেঁটে শাহবাগ পর্যন্ত গিয়েছেন। এভাবেই আসলে আমি দেখেছি যে পুরো আন্দোলন জুড়ে আসলে তাদেরও একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল। এবং আমরা ওই যে এমনি দেখলাম যে মানে পারিবারিকভাবে যে স্বামী স্ত্রী তার সন্তানকে নিয়ে ঝুঁকির মধ্যে, এবং অনেকে তাতে শিশুকে হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন, সেটা আমরা দেখেছি যে এরকম অনেকগুলো ঘটনা আমরা দেখেছি। আমি একটু পাভেল ভাইয়ের কাছে বিরতিতে যাব, ফিরে এসে একটু জানতে চাবো যে আমরা যে এই যে দেয়াল লিখন, গ্রাফিতি, আমরা এক ধরনের তোষামোদী গ্রাফিতিগুলি, গ্রাফিতি দেয়াল লিখন দেখতাম, কাউকে তুষ্ট করার দেয়াল লিখন এই 90-এর পর থেকে দেখে আসছে, তাই না? আমরা শুধু এই 16-17 বছরের কথা বলছি না, এটা আমাদের অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমরা খালি বলতাম যে পৃথিবীর অন্যান্য দেশে এত সুন্দর গ্রাফিতি হয়, আমাদের এখানে শুধু সুবোধের কথাটাই একটু লুকিয়ে চুরিয়ে হতো। কিন্তু এইবার কিন্তু গ্রাফিতি বা এই যে সাংস্কৃতিক একটা বিপ্লব ঘটলো, সেটা আপনি একটু বলবেন। আমি বিরতি থেকে আসছি, দর্শক বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে এখন প্রকাশে। ফিরে এলাম এখন প্রকাশে। পাভেল ভাই, বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে সাংস্কৃতিক একটি বিপ্লব হলো, এবং জুলাই একটা সাংস্কৃতিক বিপ্লবেরও একটা অবস্থা দেখলাম যে আমাদের প্রচুর গান লেখা হয়েছিল, কবিতা এসছে, এবং আগে 90 বা 96 বা 2001 এই যে বিভিন্ন সময় নানা রকম আন্দোলনের সময় আমরা দেখেছি যে সেগুলো বিভিন্ন মঞ্চে হয়েছে, সেগুলো কিছু কিছু কিন্তু আমাদের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে। এবার অনেক গান, অনেক কবিতা, পাশাপাশি দেয়াল লিখন এবং গ্রাফিতি। আসলে প্রতিটি গণ আন্দোলনের ক্ষেত্রেই কিন্তু আমরা
মানে দেখি যে ভিন্ন ভিন্ন ভাষা, গান, সাংস্কৃতিক বিভিন্ন আয়োজন এগুলো কিন্তু থাকে, কিন্তু এবার যেটা আসলে হয়েছে মানে এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি, বিশেষত আসলে ভাষা। মানে এটা আরেকটা বিষয় যে এই আন্দোলনে এমন ভাষা তৈরি হয়েছে যে ভাষায় একজন শিক্ষার্থীর সাথে হচ্ছে যে তার মা বাবা বা পরিবার বা শ্রমিক মজুর বা গ্রামীণ জনগোষ্ঠী তারাও কিন্তু আসলে কোনো না কোনোভাবে রিলেট করতে পেরেছে, আসলে এটার সাথে কমিউনিকেট করতে পেরেছে। যেমন আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গান শুনেছি যে গান আসলে আমাদেরকে উদ্বুদ্ধ করে বা এখনো করে, কিন্তু এই মানে জুলাই অভ্যুত্থানে কিন্তু আওয়াজ উডা বা কথা কো এই রকমের র্যাপ মিউজিক যেটা আমরা আসলে আগে দেখিনি, মানে আমাদের কাছে আসলে আগে মনে হইতে পারে যে এটা আবার কেমন কথা যে তোরটা হইলে মারতি তুই, কিন্তু আমাদের কাছে আসলে মনে হইতেছে যে এই পাঠ যে আসলেই তো তাই, যে তোরটা হইলে মারতি তুই, মানে এইটার মধ্যে আসলে এমন একটা আওয়াজ যে আওয়াজের সাথে একটা বড় অংশের মানুষ কমিউনিকেট করতে পেরেছে, সংযোগ হয়েছে। এবং আমি নিজে একদমই মানে মানে জাহাঙ্গীরনগরে এমন কোনো রাস্তা বা দেয়াল বাদ নাই যেখানে আসলে আমরা দেয়াল লিখিনি বা মানে আমরা তো বলতাম চিকা। তো পরবর্তীতে যখন আসলে গ্রাফিতি আকারে আসলো, গ্রাফিতি সারা পৃথিবীতে হয় মানে, এবং পৃথিবীর বড় বড় আন্দোলনে সেটা একদমই মানে আমরা রাশিয়া থেকে শুরু করে জার্মান থেকে শুরু করে এমনকি আরব বসন্তের যে আন্দোলনে গ্রাফিতির বিষয়গুলো খুব একটা পলিটিক্যাল হচ্ছে যে আপনার প্রবণতা হিসাবে আসলে আসছে এবং কার্টুন। তো এই আন্দোলনে কিন্তু আমরা প্রচুর গ্রাফিতি দেখেছি, আবার একই সাথে আমাদের অনেকেরই খুব বেশি মন খারাপ যে গ্রাফিতিগুলা এরা হচ্ছে যে গুলির ভিতরে বোমার ভিতরে লুকিয়ে আসলে করলো, মানে বিভিন্ন জায়গায় একদম খুবই তৎক্ষণাৎ সেই গ্রাফিতি মুছে দিয়ে আবার নতুন গ্রাফিতি তৈরি হলো। তাহলে এই গ্রাফিতিও খুব গুরুত্বপূর্ণ, যেটা শুধু ঢাকা নয় সব জায়গায় তৈরি হয়েছে সারা দেশে, জেলা উপজেলা। এবং আপনি চিন্তা করেন এই যে গ্রাফিতির ভাষা যেটা আসলে তারা লিখছে, এই যে এই প্রজন্মের ভিতরে যে ভাষা যেগুলো তারা আসলে লিখেছে তাদের মতো করে, আমি কখনোই দেখি নাই যে ঢাকা শহরে কল্পনা চাকমা কোথায় এই গ্রাফিতি আসলে লেখা হবে সায়েন্স ল্যাবরেটরি দেয়ালে। আমি দেখি নাই পাহাড়ে কবে মুক্তি আসবে এই গ্রাফিতি ঢাকা শহরে হচ্ছে। আমরা দেখি নাই যে আদিবাসী বাঙালি আমরা সমান, বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সবকিছু মুসলমান সবকিছু একসাথে লিখে তারা লিখছে যে আমরা সবাই বাংলাদেশ, মানে এই যে লিখছে যে এই যে প্রবণতা যেটা হয়তো বা আমরা দীর্ঘদিন আমি আপনি আমরা বা আমরা তো বিভিন্ন সময় আমাদের ভাষায় বলেছি যে আমরা একটা সর্বজনীন, একটা বহুত্ববাদ, একটা ইনক্লুসিভ আসলে সমাজ চাই যেখানে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমরা একটা সর্বজনের সর্বপ্রাণের বাংলাদেশের কথা বলছি। কিন্তু এই প্রজন্ম তার ভাষায় আসলে বলেছে, এটা গ্রাফিতিতে বলেছে, স্লোগানে বলেছে যে আমি কে বিকল্প বিকল্প। এটা হচ্ছে যে মানে একই সাথে তারা গ্রাফিতিতে বলেছে, গানে বলেছে, এমনকি তাদের যে বিভিন্ন কর্মসূচি তারা দিয়েছে কর্মসূচিতে আসলে ঘটনাচিত্র দেখেছি যে কেউ কোথাও যে নিহত হয়েছে বা শহীদ হয়েছে পরদিন বা ওই রাতের মধ্যে আমরা দেখেছি যে দেয়ালে ওই ছবিটা চলে এসেছে, ঘটনাটা চলে এসেছে তাৎক্ষণিকভাবেই কিন্তু চলে এসেছে। করে যে মুগ্ধর বিশেষ করে পানি মানে পানি লাগবে পানি, মানে এটা যেমন আসছে আমাদের শহীদ আবু সাঈদের বিষয়টা আসছে। এবং আপনি দেখবেন যে এই আন্দোলনের গুরুত্বপূর্ণ জায়গাটা যেটা বারবার বলছিলেন এবং নাজিফারা বারবার বলার চেষ্টা করেছে যে এই আন্দোলনে শুধুমাত্র আবু সাঈদই শহীদ হয় না, এখানে রিয়া গোপরাও শহীদ হয়েছে, এখানে লিটন চন্দ্র হেমব্রম সাঁওতাল ছিল সেও শহীদ হয়েছে। তার মানে এই আন্দোলনে বয়স কিংবা ধর্ম বা জাতিগত ভিন্নতায় কিংবা পেশাগত ভিন্নতায় শিক্ষার্থীদের সাথে শিক্ষক, পুলিশ, মাদ্রাসার শিক্ষার্থী, মানে একই সাথে হইতেছে দিনমজুর কিংবা হয়তো একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা অজ্ঞাতনামা, মানে ওইরকম সবাই হয়েছে। সুতরাং আন্দোলনে কোনো বৈষম্য ছিল সেটা ছিল বৈষম্য ছিল না। হ্যাঁ, ওই যে আমরা বলছিলাম যে আন্দোলনটা নিজের মতো করেই প্রাকৃতিকভাবেই এটা বৈষম্যহীন হয়ে পড়েছিল। নাজিফা যদি এখানে যোগ করে আন্দোলনের পুরো মানে গ্রাফিতি এই যে থেকে আরম্ভ করে দেয়াল লিখন, এই যে বলা হচ্ছে বুলেটের চতুর্দিকে বুলেট, তার মাঝখানে যে শব্দ বোমা তৈরি করা, হ্যাঁ, তারপরে এই যে রঙের যে লিখন সেইগুলো
আচ্ছা, এই ক্ষেত্রে বলি আমাদের তো এটার জন্য আসলে আমাদের একটা কর্মসূচি ছিল যে আমরা গ্রাফিতি অঙ্কনের যে জায়গাটা এটাকে ঘিরে, তো তখন তো আমরা বুঝতে পারছিলাম, আমাদের সবার একটা আশঙ্কা ছিল যে আমাদেরকে তো ধরে নিয়ে যেতে পারে, আমরা তো সময় পাবো না, গ্রাফিতি আঁকার জন্য তো আমাদের একটা সময় লাগবে, কিছুক্ষণ ধরে আমাদের রং অ্যারেঞ্জ করতে হবে, তারপর ওইখানে গিয়ে 1 ঘন্টা খানেক ধরে আমাদের একটা কিছু তৈরি করতে হবে। তো তখন আমরা হচ্ছে ডিসিশন নিলাম যে আমরা স্টেনসিল করব, যে আমরা জাস্ট স্টেনসিল ওখানে দাঁড় করাবো, স্প্রে করে দিব, শেষ, মানে কিছুক্ষণের মধ্যে আমরা করে ফেলতে পারবো। এবং আমার আসলে মানে এই যখন আমরা গ্রাফিতি করলাম তখন আসলে আমার মানে আমরা তো আসলে এই পুরো আন্দোলন জুড়ে আপনি যে বলছেন বৈষম্যহীন আন্দোলন হয়েছে, সব মানুষ একত্রিত হয়ে গেছে, আমি বলবো ইমোশনের ক্ষেত্রেও আমাদের এরকম একটা আবেগের জায়গা জায়গায় আমরা পৌঁছেছিলাম। মানে আমি হয়তো কিছুক্ষণ আমার খুবই খারাপ লাগছে, কিছু একটা দেখে আমার খুব ভালো লেগে উঠছে, কিছু সময় আমি খুবই মানে আচ্ছন্ন হয়ে পড়ছি যে কি করব, কিভাবে করব, মানে এত রকমের আবেগের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছিল। এবং আমরা দেখলাম যে আমরা যখন গ্রাফিতি করছি, গ্রাফিতির মাধ্যমে আমাদের আবেগের স্ফুরণ ঘটছে। যেমন এটা খারাপ লাগার ছিল, যেখানে ভালোবাসা উঠে এসছে, এখানের মধ্যে প্রচন্ড রাগ উঠে এসছে, দ্রোহ উঠে এসছে। আমাদের দেয়াল লিখনে আসলে এই সকল ইমোশনও আসলে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আমি দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনের দেয়ালে লেখা হচ্ছে, যেটা আমরা আগে কখনো লিখবার আগে আমাদের অনেকবার ভাবতে হয়েছে যে আমরা এটা কি লিখতে পারবো কি লিখতে পারবো না। এই যে একটা বাধা সেন্সর করতে হয়েছে, বাধা এসছে নিজের ভেতর থেকে। আমরা দেখেছি যে এই আন্দোলন ধরে আসলে আমাদের কোনো কিছুই লিখতে আটকাচ্ছে না। এবং আমি বলবো যে কোট আনকোট শ্লীল অশ্লীল যেই ভাষা আসার জায়গাটা, মানে যে যেভাবে পেরেছে এই দেয়াল লিখনগুলো আমরা একটা দেয়াল আমরা একটা রাস্তার গ্রাফিতি, তারপর হচ্ছে নকশা আমরা দেখেছি, সেটা বনশ্রীতে একটা বিশাল, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা অনেক ঘুরেছে, দেখেছি। সেটা কি ইস্ট ওয়েস্ট বা এই হ্যাঁ, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের দেয়ালেও এরকম আমরা একটা বড় মানে এত দীর্ঘ গ্রাফিতি বা লেখন ঢাকায় খুব কমই হয়েছে, এই আন্দোলনে এত বড়টা দেখা যায় না। আমাদের ক্যাম্পাসে হচ্ছে আমি একটা গ্রাফিতির কথা বলতে পারি যেটা হচ্ছে খুব ছড়িয়েছিল, সেটা হচ্ছে আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব, ইনকিলাব জিন্দাবাদ। তো এই যে মুক্তির কথা আমরা বলছিলাম, এটা তো আসলে আমরা পুরো সময় জুড়ে আসলে যে অপারেশনের মধ্যে ছিলাম, সেই অপারেশনের জায়গা থেকে আমরা যে অবদমিত রেখেছিলাম আমাদের কথাগুলো, আমরা যা বলতে চেয়েছি সেই সব কিছুই আসলে এই দেয়াল লিখনে উঠে এসছে। এবং আমি বলবো যে আমাদের এই সময়কার পরবর্তীতেও যে এত মানুষজন আমাদের সাথে একত্রিত হয়েছেন বা যোগ দিয়েছেন এই গণ অভ্যুত্থানে, সেই ক্ষেত্রে হচ্ছে এই দেয়াল লিখনের যে ন্যারেটিভ, সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিভাবে? কারণ আমি যখন একটা রাস্তা পার হচ্ছি, আমি দেয়ালে দেখছি যে আমরা এই সময়ে এখানের মধ্যে এই যে মারছে, আমি হয়তো একটা পোর্ট্রেয়াল দেখছি যে আবু সাইদ যে 2 হাত বিস্তৃত করে যে দাঁড়িয়েছিল, তার সেই ছবিটা চোখের সামনে ভাসছে। এটা তো আপনার অবচেতন মনে কাজ করছে যে হ্যাঁ এই অপারেশনটা হয়েছে, সে তার জায়গা থেকে সচেতনভাবে হোক অবচেতন মনে হোক সেই মেসেজটা নিয়েছে মানুষেরা, যে আমাকে আসলে এইখানে দাঁড়াতে হবে, কথা বলতে হবে। ওই যে আওয়াজ ওঠার কথা উনি বলছেন, কথা এই যে গানগুলো আমাদের এখানে উঠে এসছে, একই সাথে দেয়াল লিখনের কথা, আমি বলবো যে এই জায়গাগুলোতে আমরা যারা আন্দোলনের মধ্যেও ছিলাম আমরাও ইন্সপিরেশন নিয়েছি। আমি যখন একটা দিন আমার মনে হচ্ছে পরের দিন আমি আর বের হতে পারছি না, আমার সব কিছু হচ্ছে সিঙ্ক করছে, যে আমি আর সাহস পাচ্ছি না মনের মধ্যে, অথবা আমি আর ওই যে ক্যারি করব নিজের এই জায়গাটাকে, আমার পরের দিন দৌড়তে হবে, তখন আমি কি করেছি, আমি ফোন নিয়ে আমি সেই গান শুনেছি। তখন আমি আবার ফিল করেছি যে না, আমি তো এই স্পিরিটের সাথে এখনো আমি পুরোপুরিভাবে আছি। এবং আমি যতবারই ডাউন হতে নিয়েছি, এই গান, এই গ্রাফিতি আমাদেরকে আবার উজ্জীবিত করেছে। ভাই ও যেটা নাজিফা বললেন যে অবদমন করে রাখা, বলতে না পারা, যেমন একসময় এই বলতে না পারা থেকেই কিন্তু আপনি হয়তো বলেছিলেন, আমি হয়তো বলেছিলাম, বা নাজিফা 18তে বা বিভিন্ন সময় বলেছে যে সুবোধ তুই পালিয়ে যা। এখন এই জুলাইতে কি সুবোধ ফিরল এবং সুবোধ কীভাবে টিকে থাকবে আমাদের মাঝে, সেই প্রশ্ন, সেই উত্তর আপনার কাছে জানতে চাবো। আমি একটা বিরতি থেকে আসছি দর্শক, যাচ্ছি এখন প্রকাশ্যে বিরতিতে, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন নাজিয়া আর আছেন পাভেল পার্থ। ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমরা যেটা বলছিলাম নাজিফা জান্নাতের কথা, তার অবদানের কথা এবং সুবোধের কথা জানতে চাচ্ছিলাম, যে আমরা বলেছি সুবোধ ভোর হলো, হ্যাঁ তা সুবোধ ফিরেছে, এখন সুবোধ কি ফিরলো কিনা, আর যদি ফিরে থাকে তার থাকার পরিবেশটা আমরা তৈরি করতে পারছি কিনা, পারবো কিনা?
এটি খুবই একটি জটিল প্রশ্ন আসলে, সুবোধ ফিরে এসেছে কিনা বা সুবোধ ফিরে আসবে কিনা বা সুবোধ আসলে আসলেই যায় কিনা, মানে সেটাও তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন ঘটনা হচ্ছে যে আমরা তো এমন কোনো কর্তৃত্ববাদী ব্যবস্থার কথা আসলে বলছি না যে শুধুমাত্র একটা সময় ধরে যে 5 বছর 10 বছর 15 বছরেই আসলে কর্তৃত্ববাদ সুবোধদের আসলে পালিয়ে যেতে হয়, আমরা মত প্রকাশ করতে পারছি না। এটা তো একটা দীর্ঘদিনের অস্থিরতা, একটা সহিংসতা, যখন আসলে একটি ব্যবস্থার রাষ্ট্র আসলে সবার কথা আসলে শুনে না। এখানে সবার কথা বলতে কিন্তু সব ধরনের মানুষের কথা যেমন বলছি, আবার একের সাথে পাখির কথা বলছি, গাছের কথাও বলছি, নদীর কথাও বলছি। সেটাই, এই সুবোধ তো শুধুমাত্র ব্যক্তি নয় আমার বিবেচনায়। রাষ্ট্র কি আসলে নদীর কথা শুনে? রাষ্ট্র কি আসলে পাহাড়ের কথা শুনে? রাষ্ট্র কি আসলে পাখির কথা শুনে? তাহলে সুবোধ মানে হইতেছে যে আমাদের কাছে যদি একটি চরিত্র হয়, প্রতিনিধিত্ব করে, রাষ্ট্র আসলে শোনে না এবং আমরা কেউ আসলে আমাদের কথা বলতে পারি না। মানে একটি নদী তার মতো বাঁচতে চায় বা একটা মৌমাছি তার মতো বাঁচতে চায়, কিন্তু আমরা তার উপরে হয়তো একটা রাসায়নিক ব্যবস্থা চাপিয়ে দেই, নদী দখল করি, আমরা উজানে বাদ দিই। যে এখন যে বন্যা হচ্ছে, তাই না, যে মানে উজান বা ভাটিতে ভারত বা বাংলাদেশ সবাই হচ্ছে যে আমরা নদীকে টুকরা টুকরা করতে চাই, কিন্তু আমরা কেউই আসলে নদীর গল্পটা আসলে বুঝতে চাই না যে নদী তার তো আসলে একটা গল্প আছে। এখন এই নদী যদি আসলে সবুজ হয়, সে কি ফিরে আসছে কি না আসছে, এই যে ব্যবস্থা, মানে একটি অভ্যুত্থান পরবর্তী সময়ে সেটি আসলে পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা আমরা কেউ আসলে জানি না। তবে আমাদের কথা বলতে হবে, যেটা মানে নাজিফারা বলেছে, যেটা আসলে আওয়াজ উঠাতে হবে, এটা উঠাতেই হবে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে ওরা আমাদেরকে প্রণোদিত করেছে, তাদের কাছ থেকেই যদি, মানে এই প্রজন্মের কাছ থেকে শিখেই যদি বলি, তাহলে মানে যেহেতু তারা কমিউনিকেট করতে পেরেছে তাদের ভাষায়, তাদের মতো গ্রাফিতে এঁকেছে, স্লোগান তৈরি করেছে, একসাথে হয়েছে, তাহলে এটি আমাকে বার্তা দেয়, তাহলে আমার মতো করে আমার বার্তা, আমার মত যাতে আমি প্রকাশ করতে পারি। তাহলে নদী বা মানুষ, মাছ বা পাখি বা আমরা সব মানুষ, আদিবাসী হোক কি বাঙালি হোক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সার্বিকভাবে আমরা যারা প্রকৃতির সন্তান, মানে আমাদের কথা আমাদের মতো করে তাহলে বলার পরিসরটা তৈরি হোক। এইখানে যাতে এই পরিস্থিতিতে মানে কোনো ধরনের মানে এমন বিষয় আসলে তৈরি না হয়, কেউ আসলে আবার সেই দখলদারিত্ব, আবার সেই বাহাদুরি, আবার সেই লুটপাট, আবার সেই কর্তৃত্ব, এটা কিন্তু এই প্রজন্ম থেকে শিক্ষা নিয়ে যদি বলি তাহলে তারা মানছে না, তাহলে আসলে সুবোধ সেটা মানবে না, সুবোধ সেটা ফিরে আসবে না হয়তোবা। তাহলে সুবোধের জন্য যদি আমরা এমন একটি অবস্থা চাই, এমন একটি বাংলাদেশ চাই, তাহলে একটা বড় ধরনের সমাজ, আপনার কথা থেকে নিয়ে সাংস্কৃতিক এবং একটি রাজনৈতিক রূপান্তর দরকার, যেটিকে সংস্কার হিসেবে তারা বলছে যে আমাদের একটি রাষ্ট্রের সংস্কার দরকার। আমরা একটু হয়তোবা যেটা নাজিফরা বলেছিল মেরামত দরকার, হ্যাঁ, হয়তোবা রাষ্ট্রের মেরামতি দরকার, অবশ্যই একটা বড় লম্বা রূপান্তর আসলে দরকার। এবং মানে একটি কর্তৃত্ববাদ বা ফেসিবাদের বিরুদ্ধে আসলে মানে লড়াই করা মানে তো এই নয় যে তার পতন ঘটেছে বলে আমার মনের ভিতরে যে ফেসিবাদ, আমার মনের ভিতরে যে কর্তৃত্ব, তা আসলে বাতিল হয়ে গিয়েছে, তা তো নয়। আমি আমার বাসার গৃহকর্মীর সাথে, ওই বাসার দারোয়ানের সাথে কি ধরনের আচরণ করি, ওইখানে আমি কর্তৃত্ববাদী কিনা, ফেসিবাদ কিনা, ব্যক্তির জায়গা থেকে। তার মানে আমি আসলে এই ব্যবস্থায় ব্যক্তিকে আড়াল করে ফেলতে পারি না, জনগণকে আড়াল করে ফেলতে পারি না। আমি আসলে কি করছি, আপনি দেখেন ঢাকা শহরে তো সবাই গ্রাফিতে এঁকেছে, কিন্তু আজকে কিন্তু পাহাড়ে গ্রাফিতে আঁকতে গেলে ওইখানকার পাহাড়ি আদিবাসীদেরকে সেনাবাহিনীর অনুমোদন নিতে হচ্ছে। তার মানে একই রকমের ব্যবস্থায় মানে এই যে মত প্রকাশের স্বাধীনতা বা কিভাবে আসলে থাকছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি আওয়াজ না উঠাই, কথা না বলি, তাহলে আমরা কিভাবে বুঝবো আমার ভাষাটা আসলে কি। এবং আমি এখানে যেটা বলতে চাই, একটা জিনিস যোগ করতে চাই, খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে এই প্রজন্ম যারা ছাত্র, এই জনতার যে অভ্যুত্থান, তারা অনেক বেশি রাজনৈতিক, কিন্তু তারা একটা লম্বা রাজনৈতিক প্রসেসের ভেতর দিয়ে এসেছেন কিনা, পাঠের ভেতর দিয়ে এসেছেন কিনা, সেটাতে আমি অনেক বেশি আমার প্রশ্ন আছে, আশঙ্কা আছে। এটি আমি তাদের অনেক প্রবণতা থেকেই আসলে বলছি, তাদের অনেক প্রবণতা, তাদের অনেক স্লোগান, তাদের অনেক গ্রাফিতি। যেমন আমি অনেক গ্রাফিতি দেখেছি, এই আপনার মোহাম্মদপুরের ফিজিক্যালের যে শারীরিক শিক্ষা কেন্দ্র যে দেয়াল, ওইখানে একটা গ্রাফিতি আছে, ওইখানে লিখে আছে মেয়েরা সৃষ্টির সেরা ফুল বা এরকম সৃষ্টির সেরা জিনিস। আবার লিখে আছে না, মেয়েরা রাত দখল করো। তার মানে এত কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়, মানে আপনি কিন্তু লিখছেন, তার মানে বুঝতে হবে। আবার কোথাও
মানে কুকুর, আমাদের প্রাণীর প্রেমের কথা আসলে বলা হয়েছে যে এদের জন্য নগর দরকার, পরিবেশ প্রেমের কথা বলা হয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা, এখানে সেখানে এটা ফেলবেন না, নাগরিক দায়িত্বের কথা আসলে বলা হয়েছে। আবার কোথাও মানে আপনার যেমন আমরা আরবি ক্যালিগ্রাফি করেছি, এটা একটা খুবই দুর্দান্ত, আমরা আরবি ক্যালিগ্রাফি দেখেছি, কিন্তু মানে একই সাথে বাংলাদেশে তো বাংলা সহ আরো 20টি আদিবাসী হরফ আছে, আমরা কিন্তু সেই হরফে আসলে ক্যালিগ্রাফি বা দেয়াল লিখন করছি না। তার মানে আমি সব ধরনের বর্ণমালা বা ভাষার কথা বলি, আমি তো এই প্রজন্ম থেকেই শিখছি যে আমরা সবার মতামত চাই, সবার অংশগ্রহণ চাই। তাহলে এখন আমি যদি সংস্কারের কথা বলি, রূপান্তরের কথা বলি, একটি কর্তৃত্ববাদের মানে বারে বারে প্রতিনিয়ত কর্তৃত্ববাদকে প্রশ্ন করে যাওয়া এবং তাকে খারিজ করে যাওয়ার কথা বলি, তাহলে মানে সকল ক্ষেত্রে, ব্যক্তির নিজের ক্ষেত্রে, তার পরিবারে, শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে, আমাদের প্রশাসনে, আইন বিচার ব্যবস্থায়, আমাদের সর্বোচ্চ যে আমাদের সংবিধানে, সেইখানে জনগণের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, এই যে বললাম এখানে জনগণ বলতে আমি সেই সুবোধ, আপনি যে সুবোধের কথা বলেছেন, অবশ্যই জনগণ বলতে শুধু মানুষ নয়, এখানে মাছ, পাখি, নদী সহ সবাইকে আসলে জীবন চক্রকে আসলে আমি একটু নাজিফার কাছে আসতে চাই যে এই যে পাভেল ভাই যে বিষয়টি বললেন, আমরা সুবোধের বিষয়টি তুললাম, সুবোধকে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, সুবোধকে কীভাবে ডেকে আনলেন? সুবোধ আপনাদের ডাকে সাড়া দিয়ে আবার ফেরার পথে আছে কিনা বা ঢুকিয়ে পড়লো কিনা আমাদের মাঝে, সেটা একটা। পাশাপাশি একটা দ্বান্দ্বিক অবস্থানের কথা কিন্তু পাভেল ভাই বলেছেন, সেটা সাংস্কৃতিক, সেটা রাজনৈতিক, এবং একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে, আমরা এখনও সংশয় বা হয়তো আমরা সেই স্বরলিপিটা পড়তে পারছি না, আপনাদের রাজনৈতিক যে একটা দর্শনের জায়গা, সেটা যদি একটু বলেন। সুবোধ ফিরেছে কিনা আমরা বলবো যে সুবোধকে ফিরিয়ে আনার একটা রাস্তা আমরা তৈরি করেছি। আচ্ছা, পথ তৈরি করেছি, আমরা পথ তৈরি করেছি, এবং সুবোধকে আসলে ফিরতে হলে সেটা তো আমাদেরকেই সুবোধ হয়ে উঠতে হবে। মানে সুবোধকে আমি যেটা বলবো, এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং এর মতো, এটাকে যদি আমি স্পেসিফাই করি তাহলে আমি বলবো যে সুবোধকে সুবোধ হয়ে ওঠা, মানে আমাদেরকে সুবোধ হয়ে উঠতে হবে এই সময়ে। কারণ আমরা বলবো যে সুবোধের ফিরে আসার জন্য একটা প্রতিবন্ধকতার মধ্যে আমরা ছিলাম, সেটা ছিল ফ্যাসিবাদী প্রক্রিয়া, যেখানে আমাদেরকে দমন করা হয়েছে। আমাদের এখানে আমরা জানি যে কেউ যদি কোনো একটা এই রেজিমের বিরুদ্ধে কোনো একটা কথা বললেই তাকে যে ধরে নিয়ে যাওয়া হবে না, তাকে যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট দিয়ে তাকে জেলে পোড়া হবে না, এটা কিন্তু নিশ্চয়তা ছিল না। আমি নিজে মুশতাক আহমেদ কে যখন গিয়ে জেলে এরকমভাবে মেরে ফেলা হলো, তিনি এতবার জামিন চাইলেন, তাকে জামিন দেওয়া হলো না, আমরা জানতে পারলাম যে তাকে পিটিয়ে রাষ্ট্রীয় বাহিনী সেখানে মেরে ফেলা হয়েছে। তারপরের দিন আমরা একটা মশাল মিছিল করতে গেলাম, সেখান থেকে আমাদের 7 জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়, আমিও তাদের মধ্যে একজন ছিলাম। আমি ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছি যে আমরা যখন সুবোধ হতে চাই যে কেন অন্যায় হচ্ছে, আমরা সেই কথা বলতে যাই, তখন আমরা যাতে সুবোধ হতে না পারি, আমাদেরকে ওই যে মানে আমাদের যেই সুবোধ হয়ে ওঠার যে প্রক্রিয়া, সেটাই আসলে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। তো আমি বলবো যে এই সময়ে, হ্যাঁ, এই নাজিফা আপনি বলবেন আমি বিরতি থেকে আসার পর। দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছে নাজিফা জান্নাত এবং পাভেল পার্থ। ফিরে এলাম এখন প্রকাশ্যে। নাজিফা আপনাদের থামিয়ে দিয়েছিলাম বিরতিতে যাওয়ার জন্য, আপনি শুরু করতে পারেন। তো যেই জায়গাটি বলছিলাম সেটা হচ্ছে রূপান্তরের কথা আসছে। সুবোধ হয়ে ওঠার যেই বিষয়টি, সেটা আসলে একটা রূপান্তরের প্রক্রিয়া। তো আমরা এই পুরো সময় জুড়ে যারা আসলে সুবোধ হয়ে উঠতে চেয়েছে, তাদেরকে আসলে ভয় ভীতি দেখিয়ে দমানো হয়েছে, এবং এই প্রক্রিয়াটার মধ্যে আসার যে জায়গাটা, সেই ব্যাপারে অনেকেই সচেতন ছিল না। তো আমি বলবো এই সময়টা খুবই সম্ভাবনার সময়। এই সময়ে আমাদের যদি সবগুলো অংশীজন যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের সকলের জায়গা থেকে সচেতনভাবে যদি এই সুবোধ হয়ে ওঠার বিষয়টা, কিংবা বাংলাদেশকে সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে নতুন একটি ন্যারেটিভ সৃষ্টি করে আমাদের যেই রূপান্তর প্রক্রিয়া, যেটা আসলে সকলের জন্য মঙ্গলদায়ক হবে, যেই জায়গা থেকে আমাদের দেশের যে নাগরিকরা রয়েছেন তারা আসলে তাদের নাগরিক সুযোগ সুবিধাগুলো পাবেন, এবং তারা বুঝতে পারবেন যে এই রাষ্ট্র যে কাঠামো, যেটা আমরা গত রেজিমে দেখেছি, মানুষজন ভেবেছে যে এই রাষ্ট্র তো আমার না, এই
সরকারই সবকিছুর কর্তা হয়ে বসে আছে। আমরা যারা সাধারণ জনগণ আমরা আসলে বিলং করি না এই রাষ্ট্রের কোথাও, আমাদেরকে সেটা ফিল করতে দেওয়া হয়নি। আমাদের কাছে বারবার মনে হয়েছে যে আমরা খুবই অবহেলিত, ভিআইপি কালচার দেখেছি আমরা, যে আমরা নগণ্য কোনো কিছু। কিন্তু এই যে বাংলাদেশে বলা হয় যে এই সংবিধানে যে জনগণই সকল ক্ষমতার উৎস, সেটার কিন্তু কোনো কার্যকরী ব্যবহার আমরা দেখতে পাইনি। তো আমি বলবো এই যে রূপান্তরের প্রক্রিয়া, সেখানে এই যে জনগণই সকল ক্ষমতার উৎস, এই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা যেতে পারি রূপান্তরের মধ্য দিয়ে, তাহলেই আপনি যে কথাটা বলছিলেন আমাদের সুবোধ হয়ে ওঠার যে জায়গাটি, সেটি আসলে নিশ্চিত হবে। এবং সেটি নিশ্চিত করতে হলে আসলে আমাদেরকে, আমরা শুধু চাইলেই হবে না, আমাদেরকে এই কার্যক্রমের ভেতর দিয়ে যেতে হবে এবং আমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকতে হবে, যে আমরা যাতে ওইরকম একটা নিজেদেরকে সক্রিয় থাকতে হবে, নিজেদেরকে সক্রিয় থাকতে হবে। জি নাজিফা জি, এই কথাটাই শেষ করলেন যে এই যে রাষ্ট্রের মালিকানা, হ্যাঁ, যে আসলে রাষ্ট্রের মালিক তো আমরা সবসময় গণমাধ্যমে বলেছি, বিভিন্ন কিছুতে বলেছি যে আমরা একদিনের মালিক হই ভোটের ক্ষেত্রে, এরকম বলি না। কিন্তু পরবর্তী যে 5 বছর বা যেই কটা দিন রাষ্ট্র যে কোনো রাজনৈতিক দল চালায় বা সরকার চালায়, তখন আর আমরা নিজেদেরকে ওই রাষ্ট্রে খুঁজে পাই না মালিক হিসাবে। তো এই যে রাষ্ট্রের মালিকানার কথা নাজিফা বললো, আমরা আসলে মালিক, সাধারণ মানুষ আসলে এই মালিকানাটা পেলেন কিনা এখন? একটা বিষয়, এটা তো একটা লম্বা মানে যাত্রার বিষয়, যে প্রক্রিয়ার বিষয়, যে এখন আমরা কিন্তু অনেকগুলা কথা বলছি যে সংস্কার হয়তো বা একটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী কাজ, কিন্তু যে রূপান্তরের কথা আমরা বলছি এটা কিন্তু ধারাবাহিক বিষয়। আবার আমরা কিন্তু বলছি বিনির্মাণের কথা, তার মানে এটা আমার একটা অনেক স্বপ্নের বিষয় যে আমরা ওই রকম জায়গাতে পৌঁছতে চাই। এই যে আমরা বলছি রাষ্ট্রের বাইরে আমরা তো মনে করি যে রাষ্ট্রের এটা সংস্কার বা মেরামতি মানে সম্ভব, মানে এই প্রক্রিয়ায় সম্ভব। আমরা যে প্রক্রিয়া হয়তো স্বাস্থ্য, হ্যাঁ, আপনি কৃষি উৎপাদন ক্ষেত্রে এরকম প্রত্যেকটা সংস্কৃতি, প্রত্যেকটা ক্ষেত্রে গণমাধ্যম মতামত, প্রত্যেকটা ক্ষেত্রে হয়তোবা এরকম একটা জায়গায় আসলে আমাদের পক্ষে যাওয়া সম্ভব। কিন্তু রূপান্তরের যে আসলে প্রক্রিয়া, যেখানে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক রূপান্তর দরকার, এবং আমরা তো নিশ্চিতভাবে মনে করি যেটা এই প্রজন্ম এই আন্দোলনে একটা নতুন গ্রাফিতি লিখেছে, যে আমরা অনেক সময় দেখেছি অনেক চায়ের স্টলে বা দোকানে লেখা থাকতো এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, এরা বলেছে নিষিদ্ধ কেটে বলেছে জরুরি, যেখানে রাজনৈতিক আলাপ জরুরি। তার মানে বাংলাদেশের সকল প্রান্তের সকল মানুষ সহ অন্যান্য সবার প্রাণসত্তার সবার রাজনৈতিক আলাপ জরুরি। তাহলে আমার রাজনৈতিক আলাপটা শুনতে হবে, মানে কোনো ধরনের অরাজনৈতিক প্রক্রিয়া যেটি কোনো না কোনোভাবে একটা নিউ লিবারেল মানে একটা কর্পোরেট সিস্টেমকে আসলে প্রমোট করে দেয়, সেটাকে অবশ্যই মানে আপনার প্রশ্ন করা জরুরি, চ্যালেঞ্জ করা জরুরি। কারণ তখন হচ্ছে যে মানে আমার যে জনগণ অর্থে আপনি যেটা বারবার বলছেন সেটা থাকে না। এবং আমি যেটা আসলে মনে করছি যে এই আন্দোলন যে প্রবণতা আমাদেরকে জানায়, যেটা আসলে গ্রাফিতিতে বা তাদের আমরা দেখেছি যে তাদের ভাষায় তারা আসলে বলছে, কিন্তু এখান থেকে যদি খুব মোটা দাগে খুব একটা মানে তাত্ত্বিকভাবে আপনি যেটা দার্শনিক কাঠামোর কথা আসলে বলছেন, এখান থেকে আসলে যদি বলি যে আমরা আসলে কি রকমের একটা রূপান্তরের অবস্থা চাই, এইরকম একটা রূপান্তরের অবস্থা চাই, জিনিসটা খুব বড় নয়, কিন্তু হয়তো বা সংস্কার বা রূপান্তরে অনেক জটিল, যে আমরা এরকম একটা সংবিধান চাই যে সংবিধানে মানুষ সহ যত প্রাণসত্তা আছে, গাছপালা, নদী, বন, সবাইকে ব্যক্তিসত্তা হিসাবে স্বীকার করবে রাষ্ট্র, ঘোষণা দিবে যে সবাই, যখন কোনো মানুষের মধ্যে আসলে পার্থক্য যেমন নাই, নদীর সাথে আপনার পার্থক্য থাকবে না, মাছের বা গাছের সাথে আপনার পার্থক্য নাই। তার মানে সবাই ব্যক্তিসত্তা, যখন সবাই ব্যক্তিসত্তা হবে তখন আপনি কর্তৃত্ব করতে পারছেন না, বাণিজ্য করতে পারছেন না, লুটতরাজ করতে পারছেন না, রক্তাক্ত বাহাদুরি করতে পারছেন না। তার মানে এটা খারিজ হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে, এটাকে রাষ্ট্র সংবিধানে আজকে লিখে দিলেই হবে? এটা কি প্রজ্ঞাপনের বিষয় যে রাষ্ট্র এখন ঘোষণা দেয়? নদীকে তো ব্যক্তিসত্তা ঘোষণা দেওয়া হয়েছে, নদীকে লুটপাট করা হয়নি, খুন ধর্ষণ করা হয়নি নদী। তাহলে এটি আসলে একটি সাংস্কৃতিক শিক্ষা প্রবণতারও বিষয়, যে আমি যে আসলে আজকে শিক্ষা কারিকুলামের কথা বলছি, যে আজকে এক রেজিমের তৈরি করা পাঠ্যপুস্তক আরেক রেজিমে বদলে দিলেই শিক্ষা কারিকুলাম বদলে যায় না। শিক্ষার যে মৌলিক দর্শন, আমার অধিকতর মানুষ, আপনি একটা গান শুনেছেন না, বাংলাদেশেই আসলে গাওয়া হয় যে শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জ্বলবে, আমাদের ঘর নাই এ কথাকে বলবে। তো এই যে যাদের ঘর নাই তাদের কথা আসলে বলা, তারপরে তো শিক্ষার আলো ঘরে ঘরে জ্বলবে। তো এই রকমের মৌলিক বিষয়গুলো নিয়ে সবাই আসলে কথা বলবে। তো এখন যে প্রবণতা তৈরি হয়েছে, আমার কাছে যেটা মনে হয় যে এই
মানে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই যারা এসেছেন, যাদের অনেকের সাথে আমরা দীর্ঘদিন কাজ করেছি এবং মানে আমরা অনেকেই কাজ করেছি এবং তাদেরকে আমরা চিনি, তাদের সম্পর্কে জানি, তারা মাঠে ঘাটে কাজ করেছেন, মানুষ বা অন্যান্য প্রাণ প্রকৃতির অধিকারের কথা বলেছেন। আমরা এটা আস্থা বা বিশ্বাস রাখতে চাই। আমাদের মূল আস্থা কিন্তু ছাত্র জনতার প্রতি, মানুষের প্রতি, কিন্তু আমরা আস্থা মানে ব্যবস্থাটিতেও রাখতে চাই। আমরা মনে করি যে তারা আসলে সবার কথা শুনবে, সবার আওয়াজকে সম্মান করবেন এবং আমরা একটি রাজনৈতিক মানে সংস্কার রূপান্তরের ভেতর দিয়েই সবার জন্য একটি বাংলাদেশ দেখতে চাই, এবং আমরা সব সুবুধকে যেটা দেখতে চাই। নাজিফা জান্নাতীদের প্রজন্ম যেটা চাচ্ছে, তাদের যে দাবি এবং আমাদের যে দাবি, সকল প্রজন্মের পরম্পরায় দাবি যে রাষ্ট্র প্রকৃতিকে বুঝুক, প্রকৃতি বান্ধব হোক। কারণ শুধুমাত্র মানুষ না, মানুষ যে জীববৈচিত্র্যের মাধ্যমে যে প্রতিবেশের সঙ্গে মানুষের বসবাস, সব কিছুকে রাষ্ট্র বুঝুক, সেটাই তো আমাদের চাওয়া। নিশ্চয়ই রাষ্ট্রর সেই মাইলফলকের কাছে পৌঁছবে, সেই প্রত্যাশা নিয়ে তো ওরা মাঠে নেমেছে, রাজপথে নেমেছে। আমরা আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এই এখন প্রকাশের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।